ইরান বনাম ইসরায়েলের লড়াই যেখানে আরো ভয়াবহ দিকে যাইতেছে, ঠিক তখনই ওয়াল স্ট্রিট জার্নালের একটা খবর ভাইরাল হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের উপর আক্রমণের পরিকল্পনা অলরেডি অনুমোদন করে ফেলছে। যদিও পরে গার্ডিয়ানের খবরেই দেখা গেল ট্রাম্প এই ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করছেন যে উনি এরকম কোনো কিছু অনুমোদন করেন নাই। তবে এর মধ্যেও ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দুনিয়া থেকে সরায় দেওয়ার হুমকি পর্যন্ত দিছিলেন। উনি বলেন আমেরিকার জন্য একেবারেই সহজ লক্ষ্য, আমরা এখনই তাকে সরিয়ে দিচ্ছি না, তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরান বনাম ইসরায়েল লড়াইয়ে যেখানে মানুষ ভাবতেছে আমেরিকার জয়েন করে ফেলা খুব একটা বড় সময়ের ব্যাপার না, ইরানও এইদিকে একেবারে চুপ করে বসে নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু সামরিক ঘাঁটি ইরানের একেবারেই কাছে অবস্থিত, যেটা বলা হয় মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতর ইরানের ব্যালিস্টিক মিসাইল এই ঘাঁটিগুলোতে পৌঁছাইতে পারে। সব মিলায়ে ইরান বনাম ইসরায়েলের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে জড়ায় পড়ে, এইটার সম্ভাব্য মারাত্মক ফলাফল কি হইতে পারে, এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। গত ভিডিওতে আপনাদেরকে আমি একটা ছবি দেখাইছিলাম ইরানের যে ফর্দ নিউক্লিয়ার সাইটটা আছে, যেটাকে ইসরায়েল এখন পর্যন্ত আক্রমণ করতে পারে নাই, এবং ইসরায়েলের বর্তমানে এই ক্ষমতাটাও নাই, কারণ এইটা একটা পাহাড়ের ভিতরে খুবই গভীরে অবস্থিত, যার উপরে 100 মিটারের মতন পাথরই আছে। শুধুমাত্র একটা দেশেরই বিমান বাহিনীর এতটা শক্তিশালী বম্ব আছে যেটা দিয়ে এই পাথর ভাঙা সম্ভব, এবং সেই দেশটার নামই মার্কিন যুক্তরাষ্ট্র। এই বোমাগুলার ভরই প্রায় 13,000 কেজি বা প্রায় 30,000 পাউন্ড। তবে তারপরেও অনিশ্চয়তা আছে এই বোমাগুলা আসলে নিউক্লিয়ার সাইটের কোনো ক্ষতি করতে পারবে কিনা, এটা সফল হবে কিনা। এতটা গভীরে এতটা সুরক্ষিতভাবে এই পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত ইরানে। তবে বুঝতে পারতেছেন তো কেন ইসরায়েল চায় এত বেশি করে যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এই সংঘাতের মধ্যে জড়ায় ফেলে। তবে আপনি কি মনে করেন ইরান কি বৈশা থাকবে এই কাজ করলে? এই ম্যাপটার দিকে খালি তাকান। লাল রঙের যে গোল্লাগুলা, এইগুলা অনেক দীর্ঘমেয়াদের ইউএস সামরিক ঘাঁটি, আর অ্যাশ কালারের যে গোল্লা, ওইখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদম সাম্প্রতিক সময়ে ওদের সামরিক কার্যক্রম স্থাপন করছে। খালি খেয়াল করেন এই জায়গাগুলা ইরানের থেকে কতটা কাছে এবং কতগুলা ভিন্ন ভিন্ন দেশে অবস্থিত। আবেল আবদেল ঘাফার, যিনি মিডল ইস্ট কাউন্সিলের একজন সিনিয়র অ্যানালিস্ট, উনি বলেন ইরাক, বাহরাইন এবং কুয়েতে আমেরিকার যেসব ট্রুপ বা বাহিনীগুলো আছে ওইগুলাই হবে ইরানের প্রথম টার্গেট যদি আমেরিকা এই ইরান বনাম ইসরায়েল লড়াইয়ের মধ্যে জড়ায় যায়। দেখেন যুক্তরাষ্ট্র কিন্তু এই দেশগুলা থেকে ওদের যে এম্বাসিগুলো আছে ওইখান থেকে নন এসেনশিয়াল মেম্বার, মনে করেন কোন একজন রাষ্ট্রদূত, তার বউ বাচ্চা ফ্যামিলি এরকম থাকতে পারে, এই নন এসেনশিয়াল মেম্বারদেরকে অলরেডি সরায় ফেলছে, কারণ তারা জানে পরিস্থিতি খুবই ভয়াবহ, ইরান যে কোনো কিছু করতে পারে। উনি এটা সতর্ক করছেন ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলা এই উপসাগরীয় অঞ্চলে যেসব ইউএস ঘাঁটি আছে ওইখানে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে পৌঁছায় যাইতে পারে, যেটা ওদের ডিফেন্স সিস্টেমকে খুবই অল্প একটু টাইম দিবে এইটা প্রতিরোধ করার, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। চলেন দেখি ইরানের আশেপাশের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির ব্যবস্থাগুলো আসলে কিরকম। ইরানের একেবারে সাথেই আছে ইরাক, ইরাকের বাগদাদ, উত্তর কুর্দিশ অঞ্চল আর পশ্চিম মরুভূমি অঞ্চলগুলোতে প্রায় 2,500 ইউএস ট্রুপ এবং কন্ট্রাক্টর আছে। খুবই সাম্প্রতিক কালে ইরানের ব্যাকআপ দেওয়া যেসব শিয়া কিছু সামরিক বাহিনী আছে ওরা এখানকার আল আসাদ বেইজের মধ্যে অ্যাটাক করছিল ড্রোনের মাধ্যমে, তবে আমেরিকান বাহিনী এটা মোকাবেলা করতে পারছিল। তবে তাই বলে ইরানের আক্রমণও যে ওরা সামলাইতে পারবে তার কোনো গ্যারান্টি নাই, কারণ আশেপাশে ইরানের মিত্র অনেক বাহিনী আছে। ইরাকে আমেরিকা এবং ইরানের ইতিহাস খুব সুখকর না। 2020 সালেই ইরানের এলিট কুদস ফোর্সের মেজর জেনারেল কাসেম সুলেমানিকে ট্রাম্প প্রশাসনের আদেশে এয়ার স্ট্রাইকের মাধ্যমে দুনিয়া থেকে শেষ করে ফেলা হয়। উনি কিন্তু তখন ইরাকের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্যই বাগদাদে আসছিলেন। এই স্ট্রাইকের ফলে আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক অনেক খারাপ দিকে গেছিল, এখনো যে খুব একটা ভালো তেমনটা না। চলেন এখন দেখি বাহরাইনের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম ফ্লিট, ওদের হেডকোয়ার্টার কিন্তু মানামাতে অবস্থিত, যেখানে 9,000 সামরিক ব্যক্তি কাজ করতেছেন। এই ফ্লিটের অন্যতম মিশনে কিন্তু হচ্ছে হরমুজ প্রণালীকে নিরাপত্তা দেওয়া, যেই হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ পুরা বিশ্বের তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে, কারণ পুরা বিশ্বের 20% তেল এইখান দিয়েই পাস করে। ইরানের হাতে এই ক্ষমতা আছে হরমুজ প্রণালীকে শেষ করে ফেলার মাধ্যমে পুরা বিশ্বের তেলের বাজারকে ডিসরাপ্ট করে দেওয়ার। এমনকি ওরা এখানে হুমকিও দিছে প্রায় 6,000 নেভাল মাইন
ওরা এখানে ডিপ্লয় করবে যেগুলা ইউএস এর যেই জাহাজগুলো আছে সেগুলাকে নিরাপত্তাহীনতায় ফালাই দিবে এবং এর মাধ্যমে ওরা বিশেষত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ওদের তেলের সাপ্লাই ব্যাঘাত ঘটাবে যেমন তেমনি ভাবে চীন এবং ভারতের মতন ক্রেতা দেশের অবস্থাও একদম খারাপ করে ফেলবে। ইরানের হাতে হরমুজ প্রণালীর দড়ি বাঁধা আছে। আসেন দেখি ইরানের কাছের দেশ কুয়েতের দিকেই। এইখানে 5টা ঘাঁটিতে প্রায় 13,500টা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রুপ স্টেশন করা আছে। খেয়াল করে দেখবেন ইরানের আশেপাশের দেশগুলোতে ইউএস তাদের নিজস্ব সামরিক ঘাঁটি কত বেশি পরিমাণে ডিপ্লয় করে রাখছে। এখন বলতে পারেন কুয়েত তাইলে আমেরিকাকে এখানে সামরিক ঘাঁটি স্থাপন করতে কেন দিল? বাংলাদেশে যদি ইউএস আইসা একটা সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় আপনি কি চিল্লাচিল্লি শুরু করবেন না? অবশ্যই করবেন। কিন্তু কুয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরাতন আমলের। এটা শক্ত হইতে শুরু করে 1991 সালের উপসাগরীয় যুদ্ধ থেকে। যখন 1990 সালে ইরাক কুয়েতে আক্রমণ করে তখন মার্কিন যুক্তরাষ্ট্রই এইখানে সাদ্দাম হোসেনকে থামাইতে আসে। সাদ্দাম তখন সৌদি আরব দখল করে ফেলতে পর্যন্ত যাইতেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এইটাকে ঠেকায় দেয়। সাদ্দাম হোসেনের বাহিনীকে ইরাকে ফেরত যাইতে বাধ্য করে এবং কুয়েতকে মুক্ত করে। তখন থেকে আমেরিকান কিছু ট্রুপ কুয়েতেই থেকে গেছে। 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এই কুয়েত থেকেই ইরাককে আক্রমণ করা শুরু করে, যা শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরায় দেয়। ম্যাপেই দেখবেন ইরাক কিন্তু কুয়েতের একদম কাছাকাছি জায়গায় অবস্থিত। আপনি যদি কাতারের দিকে তাকান, তাদের আল উদেইদ এয়ার বেস মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক হেডকোয়ার্টার, যেখানে প্রায় 10,000 ইউএস ট্রুপ থাকে। এর মাধ্যমে ইরাক, আফগানিস্তান, সিরিয়া এবং এর আশেপাশের দেশগুলোতে অপারেশন পরিচালনা করা হয়। এই বেসটাও, এত গুরুত্বপূর্ণ বেসটাও ইরানের খুবই কাছে অবস্থিত এবং যে কোনো সময় ইরানের আক্রমণের শিকার হইতে পারে। আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ার বেসের দিকে তাকান, এখানে প্রায় 3,500 ইউএস মিলিটারি পার্সোনাল আছে এবং যেখানে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র F-22 ফাইটার জেট ডিপ্লয় করছে, যেটার মূল কারণ আমিরাতের জ্বালানির ট্যাঙ্কারগুলোকে রক্ষা করা, যেগুলা 2022 সালে ইরানের লিঙ্ক করা হুতি যোদ্ধাদের দ্বারা আক্রমণের শিকার হয়েছিল। এই জায়গাটাও ইরানের খুবই কাছে অবস্থিত। মোট কথা বুঝে গেলেন ইরানের হাতে অনেকগুলা ট্রাম্প কার্ড আছে, যেগুলা খেললে আমেরিকার অবস্থা অনেক খারাপ হয়ে যাইতে পারে। তাই ইরানের সাথে গ্যাঞ্জামে জড়ানোর আগে আমেরিকা হয়তো অনেকবার চিন্তা করবে। আপনারা জানলে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মানুষই কিন্তু এখন প্ল্যাকার্ড হাতে হাতে নিয়ে মিছিল করতেছে যাতে ইউএসএ এই ইরান বনাম ইসরায়েল সংঘাতে না জড়ায়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি, ওরাও দুই দলে ভাগ হয়ে গেছে। এক দল বলতেছে ইসরায়েলকে হেল্প করা উচিত, আরেক দল বলতেছে ইরানের সাথে কোনো ধরনের ঝামেলা যাওয়া উচিত না। এইটা নিয়েই হয়ে গেল কিছুদিন আগে খুব বিখ্যাত টাকার কার্লসন বিতর্ক। টাকার কার্লসন হইতেছে খুবই বিখ্যাত একজন কনজারভেটিভ পলিটিক্যাল কমেন্টেটর। উনি আগে ফক্স নিউজের হোস্টও ছিলেন, মানে পুরোপুরি রিপাবলিকান ট্রাম্পের সমর্থক একজন মানুষ টাইপের। উনি পর্যন্ত সাম্প্রতিককালে খুবই শক্তভাবে বিরোধিতা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের সাথে কোনো ধরনের সংঘাতে জড়ানোর ব্যাপারে। মার্কিন সিনেটর টেড ক্রুজের একটা ইন্টারভিউ উনি নিতেছিলেন। টেড ক্রুজ হইতেছে আরেক রিপাবলিকান, উনি আবার ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণকে সাপোর্ট করেন। উনারই সমালোচনা করে টাকার কার্লসন বলছিলেন, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইরান। কাইন্ড অফ ঘটনাটা এরকম হইতেছে, টাকার কার্লসন টেড ক্রুজকে বলতেছে, আপনি তো ইরানে আক্রমণ করতে চান, ইরানের জনসংখ্যা কত আপনি বলেন তো। টেড ক্রুজ সাথে সাথে কোনো উত্তর দিতে পারে নাই। এন্ড এইখান থেকেই টাকার কার্লসন সমালোচনা শুরু করছে যে তুমি একটা দেশের মধ্যে আক্রমণ করতে যাবা, সেই দেশের জনসংখ্যা কত এইটাই তুমি জানো না। তবে এই আলোচনা হাইলাইট করে আমেরিকান কনজারভেটিভ পলিটিক্সের মধ্যে ইরানে আমেরিকার আক্রমণ করা নিয়ে খুব বড় ধরনের বিভক্তি আছে। এক সাইডে টেড ক্রুজ, সিনেটর লিন্ডসে গ্রাহাম, সাবেক ইউএন অ্যাম্বাসেডর নিকি হ্যালের মতন খুব বিখ্যাত রিপাবলিকান ফিগাররা বলতেছেন ইরানের বিরুদ্ধে খুব শক্ত সামরিক অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের নেওয়া উচিত। তেমনি ভাবে টাকার কার্লসনের মতন আরো বিখ্যাত রিপাবলিকান ফিগার যেমন সাবেক ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন এবং কংগ্রেসউম্যান মার্জেরি টেইলর গ্রিন, উনারা বলতেছেন ইউএস এর একটা বাইরের দেশের লড়াইয়ের মধ্যে জড়ানো কোনোভাবেই উচিত না, কারণ ইউএস এর অনেক অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার আছে, সেইগুলোতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এই গ্রুপটা বলে আমেরিকা ফার্স্ট, আমেরিকায় প্রথম। এই মুভমেন্টের সাথে ওরা জড়িত, যেই কনসেপ্টটা ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে খুব জনপ্রিয় হয়েছিল।
এবং অন্য দেশের ফরেন পলিসির মধ্যে আমি ঘাটাইতে যাব না, নন ইন্টারভেনশনিস্ট ফরেন পলিসি হবে আমাদের। টাকার কার্লসনের মতন মানুষরা এই জিনিসটাকে কিন্তু সাপোর্ট করতেছেন। বুঝা গেলেন রিপাবলিকানদের ভিতরেই ইরানে আক্রমণ করা নিয়ে বিভক্তি আছে। তাইলে প্রশ্ন করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরের মানুষজন আসলে কি মনে করে? ওয়াশিংটন পোস্ট এইটা নিয়ে একটা পোল করছিল 1008 জন আমেরিকানের মধ্যে, খুবই রিসেন্টলি গত 18 জুন। এর মধ্যে 45% আমেরিকার ইরানের উপরে আক্রমণের পুরাপুরিভাবে বিরোধী, 25% এইটাকে সমর্থন করে, আর 30% বলছে ওরা জানে না বা শিওর না এটার কোনটা ঠিক হবে। যারা ডেমোক্রেট ওরা বেশিরভাগই এই আক্রমণের বিরোধিতা করতেছে, প্রায় 3/2 ডেমোক্রেটই বলে ইউএস এর এখন ইরানের উপরে কোনো আক্রমণ করা উচিত না। রিপাবলিকানরা আবার এই ক্ষেত্রে বিভক্ত, 47% বলতেছে আক্রমণ করা উচিত, 24% বলতেছে করা উচিত না, 29% বলতেছে ওরা শিওর না কোনটা করা উচিত। যারা ডেমোক্রেটও না রিপাবলিকানরা এরকম ইন্ডিপেন্ডেন্ট যারা আছে ওদের প্রতি 3 জনের 2 জন বলতেছে এই সামরিক আক্রমণে যাওয়া উচিত না। যারা ট্রাম্প ভোটার, ট্রাম্পকে ভোট দিছে, ওদের মধ্যেও 26% বলতেছে ইউএস এর এখন ইরানের উপরে আক্রমণে যাওয়া উচিত না। সো বুঝতেই পারতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় সংখ্যক মানুষও নিজেরাই মনে করে আমেরিকার এখন ইরানের সাথে কোনো ধরনের সংঘাতে জড়ানো উচিত না। সব মিলাই আজকের ভিডিওতে কোন কোন জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করলাম। নাম্বার 1, আমেরিকা যদি ইরানের উপরে আক্রমণ করে ওরা কি আদৌ সফল হইতে পারবে? এর প্রতিশোধে ইরান কি কি ব্যবস্থা নিতে পারে? ডোনাল্ড ট্রাম্পের নিজের রাজনৈতিক দলের ভিতরেই এই সিদ্ধান্তে যেরকম ভাগাভাগি হয়েছে সেইটারই প্রতিফলন আবার যখন আমেরিকার মানুষদের উপরে করা পোলের মধ্যে পড়ছে, তখন বলতেই হয় আমেরিকার বেশিরভাগ মানুষই আসলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র এখন কোন ধরনের বৈশ্বিক সংঘাতের মধ্যে নিজেরা জড়ায় পড়ে। ওদের বন্ধু ইসরায়েল ইরানের সাথে সংঘাতে লড়াইছে, এইটা নিয়ে ওদের মাথা ব্যথা এখন নাই। তবে ট্রাম্প নিজে কখন কি করবে এইটা কেউই বলতে পারে না, পুরোপুরি অনিশ্চিত একটা লোক আর তার প্রশাসন। যাই হোক, সামনের দিনগুলোতে কি হয় কিছু বলা যায় না। নতুন কোনো আপডেট, নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা যখনই আসবে আমি তখনই তার উপর ভিডিও করার চেষ্টা করব। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।